কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার। আর এই অসাধারণ দৃশ্যটি বছরের কিছু সময় দেখা যায় আমাদের বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে। আমার এই ভ্রমণ এবং ভিডিওর মাধ্যমে আমি পঞ্চগড়, তেঁতুলিয়া এবং বাংলাবান্ধা বাংলাদেশের এই উত্তর অঞ্চলের একটি ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে বাংলাদেশের উত্তর অঞ্চলের এই বিউটি এবং এই উত্তর অঞ্চল ভ্রমণের A to Z গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা সহ বাংলাদেশের উত্তর অঞ্চল ভ্রমণের যে অভিজ্ঞতা, উত্তর অঞ্চলের মানুষদের সংস্কৃতি এবং তাদের জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমরা এই ভিডিওতে খুঁটিনাটি সব কিছুই তুলে ধরব। আর আমার এই ভ্রমণ জীবনের একটি ডকুমেন্টারিও করে রাখার চেষ্টা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ঠিক এই যে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, এবং বাংলাদেশের একমাত্র সমতল ভূমির চা বাগানের রাজ্য বলা হয় এই পঞ্চগড়কে। পঞ্চগড়ের মানুষের সরলতা এবং আন্তরিকতার প্রশংসা না করলেই নয়। বাংলাদেশের এত এত স্থান, এত এত জায়গা ঘোরার পরে আমার যা মনে হয়েছে তা পঞ্চগড়ের মানুষজন, তাদের আন্তরিকতা এবং তাদের সহযোগী মনোভাবপূর্ণ আচরণ যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। বাড়ির কাছেই নেপাল, আর যেখানেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে, তো সেখানে যেতে না পারলেও অন্তত বাংলাদেশের উত্তরাঞ্চল ভ্রমণ এবং কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা আমাদের গ্রহণ করা উচিত। খুলনা টু পঞ্চগড়ের চিলাহাটি স্টেশন 595 টাকা ট্রেনের টিকিট কেটে আমরা ভ্রমণ শুরু করলাম। একই সময় লালন মেলা থাকার কারণে আমাদের সাথে ট্রেনে কিছু সাধু সন্ন্যাসীও ভ্রমণ করছিল। অনেক দিন ধরেই পঞ্চগড় যাওয়ার ইচ্ছা, আর যার একমাত্র কারণ বাড়ির পাশেই কাঞ্চনজঙ্ঘা দেখব। ভ্রমণ করতে করতে ট্রেনের জানলা দিয়ে সকালের এই স্বর্গীয় সবুজ প্রান্তরের উপরে কুয়াশার চাদর এবং যেখান থেকে আমরা সূর্যোদয় দেখলাম, এই অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো ট্রেনে এইভাবেই ভ্রমণ করতে করতে আমরা পঞ্চগড় চিলাহাটি স্টেশনের দিকে পৌঁছে গেলাম। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সর্ব উত্তরের এবং সব থেকে সুন্দর স্টেশন চিলাহাটি স্টেশনে। স্টেশনে নামার পর মনে হচ্ছিল এটি একটি এয়ারপোর্ট। স্টেশনটি উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই এবং স্টেশনের এখনও কিছু কাজ বাকি আছে, যেটা হওয়ার পর আমার মনে হয় আরও সুন্দর হয়ে উঠবে স্টেশন। তো খুলনা থেকে প্রায় 750 কিলোমিটার ট্রাভেল করে এসে আমরা স্টেশন থেকে নেমে পঞ্চগড়ের শহরের উদ্দেশ্যে রওনা হলাম। তো প্রথমেই বলে নেই পঞ্চগড় শহরে গিয়ে আমরা যেই জায়গাগুলো ভ্রমণ করব। 1 নম্বরে আছে মির্জাপুর শাহী জামে মসজিদ, তারপর 12 আউলিয়ার মাজার এবং পঞ্চগড় শহর, জেলা পরিষদ এবং মহানন্দা নদীর উপর যে ব্রিজ এবং নদীর পার ঘেঁষে কিছু দর্শনীয় স্থান। পঞ্চগড় শহরটি গোছানো এবং পরিপাটি, সব কিছুই আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। তো আমরা এখানে সকালের ব্রেকফাস্ট সেরে আমাদের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে মহানন্দা নদী, যা ভারতের ভেতর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীর অপর সাইডেই হচ্ছে ভারতের সীমান্ত। আর দেখতে দেখতেই আমরা মির্জাপুর শাহী জামে মসজিদে পৌঁছে গেলাম। তো এখানে মসজিদের পাশেই একটি মাদ্রাসা এবং অপর প্রান্তে রাজা বাদশাদের কিছু সমাধি আছে। আর এই মসজিদের সৌন্দর্য দেখে আসলেই আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। মসজিদটি প্রায় 400 বছর পুরনো।
এবং এই অসাধারণ কারুকার্য খচিত মসজিদটিকে নিয়ে লুকিয়ে আছে অনেক ইতিহাস। মসজিদের প্রতিটি নকশা এবং ইট পাথরই বলে দিচ্ছে এটি কত পুরনো এবং সেই মুঘলদের আমলের অসাধারণ নিদর্শন, যা দেখে মনে হয় যে মডার্ন কোনো আর্কিটেকচার দিয়ে করানো হয়েছে। মসজিদের সাইডে একটি মাদ্রাসা এবং মাদ্রাসার বাচ্চারা এখানে এসে গাছ থেকে ঝাঁকিয়ে ফুল কুড়াচ্ছে, আর ওরা এই ফুল দিয়ে মালা তৈরি করে। এই মসজিদের কিছু রীতিনীতি আছে এবং এখানের মানুষজন সেগুলা খুব সুন্দরভাবেই পালন করে। তো দেখতে দেখতে আমরা আমাদের পরের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এটি হচ্ছে 12 আউলিয়ার মাজার। 12 জন আউলিয়ার আদৌলতে এই মাজার এখানে স্থাপনা করা হয়, কিন্তু ওই মাজারের বাইরেই লেখা আছে যে এখানে কোনো সেজদা বা কোনো প্রকার মাজারি কার্যকলাপ যেন না করা হয়। তো এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে। এটি জাস্ট একটি সমাধিস্থল যা 12 জন আউলিয়ার আদৌলতে গড়ে তোলা হয়েছে। মাজারের আশপাশে কিছু ঘরবাড়ি, তারপরে আর কিছুই নেই, ধুধু প্রান্তর, যা দেখলে মনে হয় একদম সবুজের মরুভূমি। 8-10 কিলোমিটারের ভেতরে তেমন কিছুই নেই, শুধুই সবুজ প্রান্তর। মাজারের ঠিক সাইডেই আছে একটি পুকুর এবং যেটি মনে হয় একটি জানালা, যেটা থেকে শুধুমাত্র নীল আকাশের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। তো আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থান তেঁতুলিয়ার দিকে রওনা হলাম, যার মধ্যপথেই আমাদের সামনে পড়বে মহারাজার দিঘি। তো নীল দিগন্তের মাঝখানে ঠিক বিশাল একটি বড় নীল জলরাশি। তো পঞ্চগড়ে যে সকল পর্যটকরা ঘুরতে আসেন তারা সকলেই প্রায় এই মহারাজার দিঘি দেখতে আসে। একটি খুবই সুন্দর একটি দিঘি। এখানে ছোট ছোট নৌকা নিয়ে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন দিঘির ভেতরে। দিঘিটি যেমন সুন্দর, আর দিঘির আশপাশে যেই গাছপালাগুলো আছে এগুলা প্রায় অনেক রেয়ার, যা এখানে সেখানে সচরাচর দেখা যায় না। তো আপনারা দিঘির আশপাশ দিয়েও ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর এবং একটি পাইন ফরেস্ট আছে, এই দিকটাও আপনারা ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর। আর এখান থেকে আমরা তেঁতুলিয়ার দিকে রওনা করব। আর তেঁতুলিয়া গিয়ে আমাদের যেই গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থানগুলো হচ্ছে সীমান্ত চা বাগান এবং ডাক বাংলোর মোড়, যেখান থেকে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখব, আর মহানন্দা নদীর তীরে কিছু স্পট। এগুলো আমাদের ভ্রমণের উদ্দেশ্য। তো এই হচ্ছে বাংলাদেশের সাইড, চা বাগান, আর ওপাশে হচ্ছে ইন্ডিয়ার সাইড, চা বাগান। তো আমি হচ্ছে এখন আছি এই যে ইন্ডিয়ান চা বাগানের ভেতরে। সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডের চা বাগানগুলো হচ্ছে বাংলাদেশ। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবে গিয়েছে। দেখেন এখানে একটা মাচার মতো ঘর আছে, খুবই সুন্দর। এখানে একদিন আড্ডা দেওয়ার সৌভাগ্য যদি হয় অবশ্যই দিব ইনশাআল্লাহ। তো এই সীমান্ত চা বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হতে আমরা আজকের দিনের জার্নি প্রায় শেষ করে ফেলেছি। তো এখান থেকে আমরা একদম ডিরেক্ট তেঁতুলিয়া পৌঁছাবো এবং তেঁতুলিয়া পৌঁছে আমাদের যে রুম, সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব এবং তেঁতুলিয়ার কিছু গল্প আপনাদের সাথে রাতে শেয়ার করব। এবং আজকে রাতটা পার হলেই কালকে সকালে আমরা ঠিক ডাক বাংলোর দিকে পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো তেঁতুলিয়ার দিকে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন তেঁতুলিয়ার দিকে যাচ্ছি। তো হোটেলে গিয়ে
দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে আমরা রাতে থাকবো আর কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রওনা হব। বাংলা হোটেল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম রাতে। আর এই হচ্ছে সেই তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের নামে এই তেঁতুলিয়া বলে সবাই ডাকে। আসলে এইটা অ্যাকচুয়াল কারণ না, তেঁতুল গাছটা এখানে আছে কিন্তু এই জন্যই যে এখানের নাম তেঁতুলিয়া তা না, যতটুকু শুনে দেখলাম লোকালদের কাছে। তো লোকমুখে শোনা সেই তেঁতুল গাছের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম মহানন্দা নদীর তীরে। তো মহানন্দা নদীর তীরে ঠিক অপর সাইডেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো এখানে বসে কিছুক্ষণ চা খেয়ে আসলাম তেঁতুলিয়া বাজারে। তো এখানে যা দেখলাম, ছোট্ট একটা মোবাইলের মতো টেলিভিশন, আর এত লোক সেখানে দেখছে বিভিন্ন রকম খবর, খেলা, এবং তারা খুব এনজয় করছে। তো খুব সকাল সকাল ঠিক 4:50 আমরা বের হলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। তো আমাদের হোটেল থেকে বের হয়েই দেখলাম খুব সুন্দর ওয়েদার, সূর্য উঠছে এবং আশপাশে কুয়াশা। তো আমাদের একটা ভয় ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা, কারণ লোকমুখে শোনা এবং আমাদের বড় ভাই বা বন্ধু যারাই আসছে কেউই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেনি। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, আমরা দেখতে পারি কিনা কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে হাত মিলাই বা করে বলি যে ভাই দেখছি ভাই খুব এক্সাইটেড আমার বন্ধু, তার যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করলো। ভালো, নাইস। আলহামদুলিল্লাহ আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার, সচরাচর দেখা যায় না। আজকে আলহামদুলিল্লাহ আজকে 15 দিন পরে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নিয়ে আসছি, এত দূর থেকে কেউ আসে নাই। প্রায় 700 কিলোমিটার ট্রাভেল করে আসলাম এই পঞ্চগড়। একেবারে তেতুলিয়া পর্যন্ত। দারুণ দারুণ। দিগন্ত আর সমতলের মাঝ থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আস্তে আস্তে দুপুর গড়াতে লাগলো। ঠিক তেঁতুলিয়ার এই পয়েন্ট থেকেই একটি ইন্টারন্যাশনাল এয়ার রুট রয়েছে। 15 মিনিট পর পরই এখান থেকে বিমান যাতায়াত করে। সবাই পাথর উঠানোর কাজ করতেছে। তো এখানকার মানুষের ম্যাক্সিমাম জীবিকা নির্বাহের মাধ্যমই হচ্ছে নদী থেকে পাথর এবং বালু উত্তোলন। এই পাথর এবং বালু এই মহানন্দা নদী থেকে উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় এবং একটি বড় অংশ ইন্ডিয়ার ভেতরেও চলে যায়, যা আমাদের বাংলাদেশ থেকেই রপ্তানি হয়। একটু বিপজ্জনক জায়গা। তো দেখলাম সকাল 5:30 থেকে এই যে 8টা পর্যন্ত ছিলাম। বাংলা বান্ধা ঠিক না,
বাংলাবান্ধা এবং হচ্ছে তেঁতুলিয়ার মাঝামাঝি একটা জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, মানে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ। একটু ভিতরের দিকে আসলাম ঘুরতে ঘুরতে, যে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে। সবাই হচ্ছে যে বালি নদী থেকে তুলতেছে, তারপরে এগুলো বিক্রি হবে, বিক্রি করবে, টাকা পয়সা ইনকাম করবে, খাবার দাবার খাবে। মানুষের জীবন আসলে খুবই কঠিন। আমরা ঘুরতে আসছি, সৌন্দর্য দেখতেছি, কিন্তু আসলে এদের জীবন কিন্তু খুবই কঠিন। আমার ঠিক পেছনে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না, ফোনে ক্লিপ আছে, আমি দেখাই দেবো আপনাদের। সকালের টাইমে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো যত বেলা গড়াচ্ছে ততই কাঞ্চনজঙ্ঘা ইনভিজিবল হয়ে যাচ্ছে, কারণ তিনটা দেশের ওয়েদার একসঙ্গে ক্লিয়ার থাকলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, নতুবা এটি দেখা সম্ভব না। কারণ যদি ইন্ডিয়ার ভেতরে কুয়াশা জমে বা ফগি ওয়েদার থাকে তাহলেও দেখা যায় না। আবার নেপালেও যদি ফগি ওয়েদার বা কুয়াশা থাকে তো সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো এই মহানন্দা নদী এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বেলা 12টা বেজে গিয়েছে। ঠিক মহানন্দা নদীর পাশেই একদম ইন্ডিয়ার বর্ডার ঘেঁষেই একটি সুন্দর মসজিদ। এটা মডেল মসজিদ নামে আমরা চিনে থাকি, বাংলাদেশের সব জায়গায় কম বেশি দেখা যায়। এই যে ঘনবসতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবই ইন্ডিয়ার সীমানার ভেতরে, আর এখানে এই মহানন্দা নদীর অপর সাইডের সবই ইন্ডিয়া, আর এই সাইডের সবই হচ্ছে বাংলাদেশের ভেতরে। তো এখানে এই একটি নদী দুটি দেশকে বিভক্ত করে রেখেছে। আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছিলাম, কারণ বছরে 15-16 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যার ভেতরে আমরা এটা দেখতে পেয়েছি। তো কাঞ্চনজঙ্ঘা স্পট অর্থাৎ ডাক বাংলো থেকে এসে আমরা হোটেল সীমান্তের পার এখানে একটা দিন থাকার জন্য রুম বুক করলাম। আর এখানে আমাদের ব্যাগ এবং সব কিছু রেখে আজকের দিনে আমাদের ভ্রমণ স্থানগুলোতে আমরা রওনা করব। তো আজকের দিনে আমরা ভ্রমণ করব বাংলাবান্ধা 0 পয়েন্ট, তারপর কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, এবং তারপর বড়বিল্লা টি এস্টেট এবং কাঁচা পাতার চা, যেখানে একদম অথেন্টিক কাঁচা পাতার চা পাওয়া যায়। এটিও একটি টি এস্টেটের মধ্যেই পড়ে। তো হোটেল সীমান্তের পার খুবই সাজানো গোছানো। তো এখান থেকে আমাদের রওনা শুরু করলাম। তো পথিমধ্যেই আমরা কিছু চাইনিজ বাস দেখতে পেলাম, যেগুলোর রং ছিল একদম হলুদ। আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধা 0 পয়েন্ট। তো যেতে যেতেই এই টি কুইনের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম। তারপরে যে 0 পয়েন্ট তেঁতুলিয়া, এই স্পট থেকে একদম সোজা বাংলাবান্ধার দিকে আমরা রওনা হইলাম। তো মহানন্দা নদী থেকে যত পাথর এবং বালু উত্তোলন হয় তার ম্যাক্সিমামই এইখানে প্রসেস করা হয়, আর এখান থেকে প্রসেস করেই বাংলাদেশের বিভিন্ন স্থান এবং ইন্ডিয়ার ভেতরে এই পাথরগুলা রপ্তানি করা হয়। আর ঠিক এই পথ থেকেই আমরা বাংলাবান্ধার দিকে পৌঁছে গেলাম, বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখার জন্য। এখানে ইন্ডিয়া এবং নেপালের অনেক মালবাহী ট্রাক দাঁড়িয়ে আছে বর্ডার ক্রস করার জন্য। তো এই সামনেই দেখা যাচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এখানে আর্মিদের কিছু কুচকাওয়াজ অনুষ্ঠানও হয়ে থাকে, এটাকে পিটি গ্রাউন্ডও বলা হয়। তো এখানে পর্যটকরা এসে অনেক সময় আর্মিদের এই পিটি এবং কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করতে পারে, যার জন্য একটি গ্যালারিও তৈরি করা। আর বিশেষ দ্রষ্টব্য, এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। আমরা এখানে কিছু ড্রোন ফুটেজ নিয়েছিলাম। আমাদের একজন বড় ভাই, তিনি ডিফেন্সের
কর্মকর্তা ছিলেন, যার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এখানে ড্রোন প্লে করেছি। তো আপনারা যদি কেউ এখানে ড্রোন প্লে করেন তার আগে অবশ্যই সতর্কতা এবং এখানের নিয়মকানুন জেনে পারমিশন নিয়ে ড্রোন প্লে করবেন, না হলে আপনাদের সমস্যায় পড়তে হবে। তো এইখান থেকে আমরা যাত্রা শুরু করলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দিকে। তো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে পৌঁছানোর ঠিক 5 কিলোমিটার আগে থেকে যে রাস্তা এত সুন্দর, আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিউটিফুল রোড। এটা ধুধু সবুজ প্রান্তর এবং তার মাঝখান থেকে একটি সরু রাস্তা, যেটা একদম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের সঙ্গে গিয়ে মিশেছে। এই রাস্তার সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। একদম ছবি এবং ছোটবেলায় গল্পের বইয়ে আমরা যেমনটা গ্রাম দেখেছি বা পড়েছি তদ্রূপ। এত সুন্দর গ্রাম এবং এত সুন্দর ভিউ আমি পঞ্চগড় গিয়ে দেখতে পাবো এটা একদমই আশা করিনি। তো আপনারা উপভোগ করুন। আর আমরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দিকে এই রাস্তা থেকে আস্তে আস্তে এগোতে থাকলাম। আমাদের সঙ্গে থাকবেন, আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন। তো লোকমুখে শোনা যায় এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সব থেকে সুন্দর রাস্তা। আর এই রাস্তা এবং গ্রাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। তো লোকালদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, 1980 সালে কাজী অ্যান্ড কাজী ব্রাদার্স এখানে প্রায় 100 একর জমির উপরে এই চা এবং কফি এগুলো চাষ করা শুরু করেন। তো এই বাংলাদেশের উত্তর অঞ্চলকে সমতল ভূমির চা বাগান বলা হয় বা সমতল ভূমির চায়ের রাজ্য বলা হয়। বাংলাদেশের আর কোথাও এমন সমতল ভূমিতে চা উৎপাদন করা হয় না। আর উত্তর অঞ্চলের যতগুলো টি এস্টেট দেখেছি তার ভিতরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট সব থেকে সুন্দর। আর কাজী অ্যান্ড কাজী টি এস্টেট এত বড় যা পায়ে হেঁটে ঘুরে দেখা অসম্ভব। তাই আমরা কিছু ড্রোন শট আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট কত জায়গা জুড়ে এবং কতটা বড়। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই টি এস্টেটটি কত বড়, খুব সাজানো গোছানো এবং যতদূর চোখ যায় শুধুই চা বাগান এবং চা বাগান। তো এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের সঙ্গেই ওদের নিজস্ব একটি অথেন্টিক টি শপ রয়েছে, যেখানে একদমই অথেন্টিক চা পাতা এবং পাতি পাওয়া যায়। এগুলো হচ্ছে কাজী অ্যান্ড কাজীর প্রোডাক্ট। মার্কেটিং এটা হচ্ছে গ্রিন লেমন মিষ্টি তুলসী টি। তো এখান থেকে বের হয়ে আমরা ঠিক রওনা দিলাম বড়বিল্লা টি এস্টেট, অর্থাৎ যেখানে কাঁচা পাতার পাতির চা পাওয়া যায়। তো আগে কখনো কাঁচা পাতার পাতির চা খাই নাই। তো এখানে বেসিক্যালি কাঁচা পাতাকেই প্রসেস করে গরম পানির সঙ্গে ভিজিয়ে তারপর পরিবেশন করা হয়। তো দেখি কেমন লাগে আর খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে চাটা কেমন। এটি বড়বিল্লা টি এস্টেট। সাইড থেকে লেকের মতো একটি পুকুর আর মাঝখানে সবুজ সমারোহ আর স্কেল দিয়ে মনে হচ্ছে অ্যালাইনমেন্ট করে গাছগুলো লাগানো। এত সুন্দর আর পরিপাটি যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই বড়বিল্লা টি এস্টেটের সৌন্দর্য।
কাঁচা পাতার চা। আপনাদের দোকান কত বছর ধরে এখানে? প্রায় তো 5 বছর ধরে করে, 5 বছর ধরে না? বেশি বারো। আচ্ছা আচ্ছা। তো এখানে বসেই এই যে কাঁচা পাতার পাতির চাটা ট্রাই করলাম, খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। কারণ একদম পাতি বা কাঁচা পাতার যে একটা ফ্লেভার, এটা চায়ের ভেতরেই অনুভব করা যাচ্ছিল। আর ঠিক এখানে বসেই চা খেতে খেতে পরন্ত বিকেল এবং সানসেট দেখার জন্য অপেক্ষা করলাম। আজকে ওয়েদার ছিল খুবই ক্লিয়ার এবং সানি একটি ডে, যার জন্য দারুণ একটি সানসেট আমরা উপভোগ করলাম এখান থেকে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল সবাইকে। এটি ডাকবাংলো, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ডিরেক্ট দেখা যায়, যার জন্য পর্যটকরা এখানে এসে থাকার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে। আর এখানে থাকতে হলে আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে। ডাকবাংলো খুবই পরিপাটি। এখানে যেমন থাকার ব্যবস্থা আছে এবং সাথে পাশেই একটি পার্কও আছে, যেখানে বাচ্চাদের জন্য দোলনা এবং বিনোদনের কিছু জায়গা এখানে আপনারা দেখতে পাবেন। আর যেহেতু এটি একটি ট্যুরিস্ট এরিয়া, যার কারণে এইখানে আরও কিছু রেস্টুরেন্ট কিংবা থাকার জায়গা আমার মনে হয় বাড়ানো উচিত। কারণ এই কাঞ্চনজঙ্ঘা দেখার পিক টাইমে প্রচুর পর্যটক এখানে ভিড় করে। আজ যেহেতু চলে যাব, তাই একা একা একটু মহানন্দা নদীর তীরে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। যেন হাতছানি দিয়ে ডাকে বয়ে চলা নদীর মতো আমার খুঁজি তোমার সেই ক্ষীণ আলোর মাঝে, রং ধনু বাঁধছে একসাথে আমার প্রার্থনা অধরার সুখের রঙে তো এইভাবেই আমাদের 3-4 দিন কীভাবে জানি কেটে গেল। আমরা পঞ্চগড় ট্রিপ প্রায় শেষ করে ফেলেছি। স্টেশনে যাওয়ার পথে কিছু লোকাল মানুষের সঙ্গে কথাবার্তা হল। আর পঞ্চগড়ের মানুষ খুবই আন্তরিক, যা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। আপনাকে উপকার করার জন্য তারা উঠে পড়ে লাগবে। তো আমাদের গন্তব্য প্রায় শেষ হয়ে এসেছে। আমরা বিকালের ট্রেনে খুলনার উদ্দেশ্যে রওনা হব, যার জন্য আবার সেই চিলাহাটি স্টেশনে ফেরত চলে আসলাম। আমাদের ট্রেনের সময়সূচি ছিল 6টা 30 মিনিটে। তো আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম। তো ইতিমধ্যে দেখলাম স্টেশনের সাইডে একটি মাঠে ফুটবল খেলা হচ্ছে। আর বলে রাখি, পঞ্চগড়ের মানুষজন খুবই খেলাপ্রেমী, যা আপনারা মাঠের 4 সাইডে দর্শক দেখলেই বুঝতে পারবেন। আসলে ফুটবল হচ্ছে বাঙালির একটি ইমোশন, আর ফুটবল খেলা দেখলে সেখান থেকে আর সরে আসতে পারি না, যার জন্য ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত সেখানেই খেলা উপভোগ করলাম।
এই ভ্রমণটি সবসময় আমার হৃদয় এবং স্মৃতির পাতায় গেঁথে থাকবে, কারণ কিছু প্রিয় মানুষ আমার সঙ্গে এই ভ্রমণে ছিল। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।